সেখানে বলা হচ্ছে একটা 2-year-old একটা বয় সে একটা অ্যাবডোমিনাল ম্যাস নিয়ে আসে। সাধারণত এত অল্প বয়সে একটা বাচ্চা যদি অ্যাবডোমিনাল ম্যাস নিয়ে আসে, ডেফিনেটলি আমরা আসলে চিন্তা করবো যে এখানে কোনো ম্যালিগন্যান্ট কোনো কিছু আছে কিনা, কোনো টিউমার আছে কিনা। আচ্ছা, এখন বলে দিচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাসোসিয়েট উইথ উইলস টিউমার, নেফ্রোব্লাস্টোমা। নেফ্রোব্লাস্টোমার সাথে সাধারণত অনেকগুলো কন্ডিশন অ্যাসোসিয়েটেডভাবে পাওয়া যায়। তাদের মধ্যে একটা হচ্ছে বেকউইথ হোয়াইটম্যান সিনড্রোম, ওয়াগার সিনড্রোম আছে, এরকম বেশ কিছু কন্ডিশন আসলে এটার সাথে আমরা অ্যাসোসিয়েশন খুঁজে পাই। তো এখানে এটা চলে আসে, এটা আসলে একটা ডিক মুখস্থ ইনফরমেশন। মাঝে মাঝে এরকম কিছু কোশ্চেন এমআরসিপিতে আসলে আসে, বাট সেটা সংখ্যা খুব কম। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসি। একটা 12-year-old বয়, তার একটা পারপিউরিক র্যাশ আছে এক্সটেন্সর সারফেস অফ লোয়ার লেগস। এর পাশাপাশি পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন আছে, আর্টিকারিয়াল র্যাশ আছে। সো আর্টিকারিয়াল র্যাশ, পারপিউরা, অ্যাবডোমিনাল পেইন, সো হেনোক্সনলেন পারপুরার দিকে জিনিসটা যাচ্ছে। এখন আমরা পেশেন্টের একটা ইউরিন লিপস্টিক করে হেমাচুরিয়া পেলাম, সো ব্লাড আছে। এখন কথা হচ্ছে আমি রেনাল বায়োপসিতে কী পেতে পারি? সো মোটামুটিভাবে একটা অল্প বয়সে একটা বাচ্চা, সেই পেশেন্টের হেমাচুরিয়া আছে, এইদিকে আর্টিকারিয়াল র্যাশ, পারপিউরিক র্যাশ, অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, পারপিউরিক র্যাশ অন দ্য এক্সটেন্সর সারফেস অফ দ্য লোয়ার লেগস। সো বেসিক্যালি এটা আসলে হেনোক্সনলেন পারপিউরা, সেই দিকেই আসলে যাচ্ছে, বা এটার নতুন নাম আসলে এখন ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস বলা হয়। সো ইন দ্যাট কেস যদি আমরা আসলে রেনাল বায়োপসি করি, আমাদের ফাইন্ডিংস আসলে কী হবে? সো নর্মালি আসলে হেনোক্সনলেন পারপুরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি পাই। এমআরসিপিতে খুব কমনলি আসলে এই প্রশ্নগুলো আসে যে কোন কন্ডিশনে বায়োপসিতে ফাইন্ডিংস কী আসবে। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, অবশ্য যদি আমরা প্যাথোফিজিওলজিটা বুঝি এটা মনে রাখা আমাদের জন্য সহজ হবে। সেখানে আসলে আমরা মেসেঞ্জিয়াল হাইপারসেলুলারিটি পাবো। সো কারেক্ট আনসার আসলে এটাই। আমরা পরের কোশ্চেনে আসি, সেটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ফলোয়িং কজ যেখানে আমরা নর্মাল কমপ্লিমেন্ট লেভেল পাই। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে কিছু পার্টিকুলার গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে যেখানে আমরা নর্মাল কমপ্লিমেন্ট লেভেল পাই, কিছু জায়গায় দেখি কমপ্লিমেন্ট লেভেল লো থাকে। কমপ্লিমেন্ট লেভেল যেখানে লো থাকে এটা আসলে মোস্টলি দেখা যাচ্ছে যেখানে ইমিউন মেডিয়েটেড কোনো একটা কন্ডিশন, যেখানে কমপ্লিমেন্ট কনজিউম হচ্ছে, সেই জায়গাটাতে ডেফিনেটলি কমপ্লিমেন্ট লেভেল লো থাকে। যেমন খুব ফ্রিকুয়েন্টলি আমরা দেখি যে এসএলই পেশেন্ট, যে সকল পেশেন্টের এসএলই আছে, অ্যাক্টিভ এসএলই, লুপাস নেফ্রাইটিস, সেখানে C3 C4 লেভেল কম থাকে। তারপর দেখা যাচ্ছে সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, এখানেও কমপ্লিমেন্ট ইউজ হয়, সো কমপ্লিমেন্ট লেভেল এখানে কম থাকে। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এখানেও কমপ্লিমেন্ট আমরা কনজিউম হতে দেখি, সো কমপ্লিমেন্ট লেভেল এখানে লো থাকে। সো আমরা আসলে তাহলে যেটা দেখতে পাই যে সকল পেশেন্টের ক্ষেত্রে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস সেখানে কমপ্লিমেন্ট লেভেল লো, সিস্টেমিক লুপাস এরিথ্রোম্যাটোসাস সেখানে কমপ্লিমেন্ট লেভেল লো থাকে, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস সেখানেও আমরা আসলে লো কমপ্লিমেন্ট লেভেল আসলে দেখতে পাই। এর পাশাপাশি মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেখানেও আমরা আসলে লো কমপ্লিমেন্ট লেভেল আসলে দেখি। সো মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা অনেকের মনে থাকতে পারে না হয়তো, বা অনেকের মনে রাখতে পারে না, অনেক সময় ভুল হয়ে যায়। সো এখানে আসলে দেখা যাচ্ছে ইমিউনো কমপ্লেক্সটা মেসেঞ্জিয়াম এবং সাব এন্ডোথিলিয়াল স্পেসে ডিপোজিটেড হয়। সো সেখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন থেকে ওটা আসলে আমরা ওটাকে ইউজ হতে দেখি। সো নর্মাল কমপ্লিমেন্ট লেভেল অ্যাকচুয়ালি যেখানে থাকবে সেটা হচ্ছে গুড পাস্টিউর সিনড্রোম। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে গুড পাস্টিউর সিনড্রোম। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসি। একটা 79-year-old একজন পার্সন, তার প্রবলেম হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম আছে। এখন বলা হচ্ছে যে বিপিএইচের ক্ষেত্রে নিচের কোন কথাটা ভুল? সো গোসেরিলিন ইজ লাইসেন্স ফর রিফ্র্যাক্টরি কেসেস, একদমই ভুল কথা। গোসেরিলিন আমরা হচ্ছে সেই সকল পেশেন্টকে দিই যাদের হচ্ছে কার্সিনোম অফ দ্য প্রোস্টেট, বাট নট ইন দ্য বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট। তো প্রথমেই আমরা পেয়ে গেলাম, বাট আদার অপশনগুলো একটু দেখি, সেটা নিয়ে একটু কমেন্ট করি। ডেফিনেটলি সাইড ইফেক্ট অফ 5-alpha রিডাক্টেজ ইনহিবিটর ইজ ইজাকুলেশন ডিসঅর্ডার। আসলে এখানে রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়। গাইনোকোমেশিয়াও হতে পারে। এর পাশাপাশি আচ্ছা, 5-alpha রিডাক্টেজ ইনহিবিটরে আমরা ইজাকুলেশন ডিসঅর্ডার দেখি। রেট্রোগ্রেড ইজাকুলেশন হচ্ছে আমাদের টামসুলোসিনে হয়, টামসুলোসিন, নট রেট্রোগ্রেড টামসুলোসিন রেট্রোগ্রেড ইজাকুলেশন, বাট হ্যাঁ এখানেও ইজাকুলেশন ডিসঅর্ডার থাকবে। গাইনোকোমেশিয়া তো ডেফিনেটলি হবে। এর পাশাপাশি ইউটিআই পসিবল প্রেজেন্টেশন ইনক্লুড রিকারেন্ট ইউটিআই, দিস ইজ ভেরি কমন ইন পেশেন্ট উইথ বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট। 5-alpha রিডাক্টেজ ইনহিবিটর টিপিক্যালি প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনকে ডিক্রিজ করে, দ্যাট ইজ ভেরি ট্রু।
যে সকল পেশেন্ট আমরা ফিনাস্টেরয়েড দিই তাদেরকে দেখা যাচ্ছে কয়েক মাস পরে যদি আমরা ক্রস চেক করি তাদের পিএসএ লেভেল ফল করে, দ্যাট ইজ ট্রু। আর এটা ব্ল্যাক ম্যানে বেশি, দেন হোয়াইট ম্যানে বেশি, দেন এশিয়ান, সবচেয়ে বেশি আসলে ব্ল্যাক ম্যানে হয়। সো ডেফিনেটলি গোসরিলিন এখানে আসলে ইনকারেক্ট হিসাবে দিস ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার। পরের কোশ্চেন আমরা আসি। এখানে বলা হচ্ছে একটা 19-year-old একটা পার্সন, সে নেফ্রোলজি ডিপার্টমেন্টে আসছে। সমস্যা কি? সিভিয়ার এপিসোড অফ ভিজিবল হেমাচুরিয়া। তাহলে অল্প বয়সে একটা পার্সন ভিজিবল হেমাচুরিয়া নিয়ে আমাদের কাছে আসছে। পেশেন্টের কোনো অ্যাবডোমিনাল পেইন নাই, লোইন পেইন নাই, মানে পেইনলেস হেমাচুরিয়া। এবং ঘটনাটা কখন হচ্ছে? এ ডে অর 2 আফটার ডেভেলপিং টনসিলাইটিস, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের 1 থেকে 2 দিনের মধ্যে ঘটনাটা ঘটছে। সো অল্প বয়স, খুবই সাজেস্টিভ, ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি ওই দিকেই যাচ্ছে, ব্লাড প্রেশারও বেশি, স্বাভাবিক কথা, নেফ্রাইটিক সিনড্রোম ডেভেলপ করে। এখন আমরা ইউরিন ডিপস্টিক করলাম, ইউরিন ডিপস্টিক নর্মাল আসছে, ব্লাড টেস্টে দেখছি সোডিয়াম নর্মাল, পটাশিয়াম নর্মাল, বাইকার্বনেট ঠিক আছে 24 আছে, ক্রিয়েটিনিনও নর্মাল, ইউরিয়া 3.5, খুব বেশি কিছুই একটা চেঞ্জ হয় না। এখন তার মানে এটা আসলে একটা ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি, সহজ কথা। সো এটার পোর প্রগনোসিস কি? ইমিউনোগ্লোবিন এর পোর প্রগনোসিস হচ্ছে মেল জেন্ডার। হ্যাঁ, তারপর পেশেন্টের যদি আমরা দেখি যে পোর প্রগনোসিস হবে যদি পেশেন্টের ক্ষেত্রে হাইপারটেনশন থাকে, সো স্মোকিং যদি করে থাকে, সেইখানে আমরা আসলে পোর দেখি। বাট মেল জেন্ডারে এটা প্রগনোসিস খারাপ, ফিমেল জেন্ডার না, সো এটা ভুল, এটা কারেক্ট হবে। ফ্ল্যাঙ্ক হেমাচুরিয়া, হেমাচুরিয়া আসলে প্রবলেম না, হেমাচুরিয়াসের প্রবলেম না, বাট যদি পেশেন্টের পারসিস্টেন্ট প্রোটিন ইউরিয়া থাকে সেটা প্রবলেম। বাট এখানে তো এরকম কিছু না, এটা তো এখানে তো অ্যাবসেন্স বলে দিছে, সো সেটার পোর প্রগনোসিসের দিকে যাবে না। একটা বলছে যদি ডেভেলপমেন্ট ডিজিজ বিফোর এজ অফ 20 ইয়ার্স, এটাও আসলে ভালো। যদি মানে লেট এজে গিয়ে ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, সেটা আসলে খারাপের দিকে যায়। সো অপশন অনুযায়ী আসলে বেস্ট অ্যান্সার আসলে হাইপারটেনশন। বাট আমি এখানে আলাদা করে একটু শো করে দিয়েছি যে বেসিক প্রগনোস্টিক ফ্যাক্টরগুলো মনে রাখা একটু জরুরি, বিকজ এখান থেকে এমআরসিপিতে কোশ্চেন আসে, রিয়েল এক্সামে কোশ্চেন আসে। সো দেখা যাচ্ছে 25% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে এন্ডিসেস রেনাল ফাংশন বা এন্ডিসেস রেনাল ডিজিজ ডেভেলপ করে। সো গুড প্রগনোসিস হচ্ছে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া, হেমাচুরিয়া কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রোটিন ইউরিয়া। সো প্রোটিন ইউরিয়া, মেল জেন্ডার, হাইপারটেনশন, স্মোকিং, বা যদি আগে থেকে হাইপারলিপিডিমিয়া থাকে বা পার্টিকুলার কিছু জেনোটাইপ আছে, এইগুলোতে আমরা প্রগনোসিসটা একটু খারাপ দেখি। বলে আমরা পরের কোশ্চেনে আসি। এখন বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেনাল প্যাপিলারি নেক্রোসিস এক্সেপ্ট, তার মানে রেনাল প্যাপিলারি নেক্রোসিস কোথায় পাই না। সো অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে কি রেনাল প্যাপিলারি নেক্রোসিস হইতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। সিভিয়ার কেসগুলো হতে পারে, সিভিয়ার অ্যাকিউট পাইলোনেফ্রাইটিসে রেনাল প্যাপিলারি নেক্রোসিস আসলেই হতে পারে। টিউবারকুলোসিস সেখানেও হতে পারে। ক্রনিক অ্যানালজেসিয়া ইউজ ইজ এ ভেরি কমন রিজন অফ রেনাল প্যাপিলারি নেক্রোসিস। সিকেল সেল ডিজিজ সেখানেও রেনাল প্যাপিলারি নেক্রোসিস হয়। যে সিকেল সেল ডিজিজ হলে যেটা হয়, ছোটো ছোটো যে মাইক্রোভেসেলগুলো আছে এখানেই আমরা দেখি যে ইনফ্রাকশন হয়ে যায়। সো এখানে দেখি যে সিকলিংয়ের কারণে অক্লুশন অফ দ্য মাইক্রোভেসেল, সো এর জন্য এটা যেই আর্টারি মানে যেই টিস্যুতে সাপ্লাই দিচ্ছিল সেখানে ইনফ্রাকশন হতে দেখি। তো সিকেল সেল ডিজিজেও আসলে রেনাল প্যাপিলারি নেক্রোসিস হইতে পারে, বাট যেটাতে হয় না সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস আমরা রেনাল প্যাপিলারি নেক্রোসিস হইতে দেখি না। সো দিস ইজ নট হ্যাপেনিং ইন রেনাল প্যাপিলারি নেক্রোসিস। তো কারেক্ট আনসার আসলে এটা। আসলে এটার উত্তর জানার উপায় হচ্ছে রেনাল প্যাপিলারি নেক্রোসিস কেন হয়, আমরা যদি সেটা জানি তাহলেই আমরা এটার অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসি। এখন বলা হচ্ছে যে হেনক সনলেন পারপুরার ক্ষেত্রে নিচের কোনটা লিস্ট লাইকলি টু বি সিন, মানে কোনটা হওয়ার প্রবাবিলিটি কম। সো হেনক সনলেন পারপুরাতে পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকে, ভেরি কমন। পেশেন্টের পলিআর্থ্রাইটিস থাকে, ভেরি কমন। রেনাল ফেলার তো অনেক পেশেন্টের ক্ষেত্রেই ডেভেলপ করে। পেশেন্টের পারপিউরিক র্যাশ ওভার বাটক, সেটাও আমরা খুব ক্যারেক্টারিস্টিক লেশন। বাট হেনক্সনলেন পারপিউর এখানে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া পাই না, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি পারপিউরের নাম বলতেছি, বাট এখানে থ্রম্বোসাইটোপেনিয়া আসলে নাই। সো দেখা যাচ্ছে আমরা কি আইটিপি, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, টিটিপি, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এরকম যে কন্ডিশনগুলো আছে সেখানে আমরা কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া পাচ্ছি। বাট এইটা হেনক্সনলেন পারপিউরা, এখানে কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়া নাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং হেয়ার। আমরা যদি আসলে হেনক্সনলেন পারপিউরার প্যাথোলজিটা দেখি, এখানে আসলে মূল প্রবলেমটাই হচ্ছে ইমিউনোগ্লোবিন এ মেডিয়েটেড একটা ভাস্কুলাইটিস হচ্ছে, সেই ভাস্কুলাইটিস থেকে আসলে এত কিছু। সো এখানে যে পারপিউরা বা যে র্যাশটা আসে সেটা ডিউ টু ইমিউনোগ্লোবিন এ, এটা ডিপোজিটেড হওয়ার পরে
সেইটার এগেন্সে যে ইমিউন রিয়াকশনটা হয় সেটার জন্য। সো এখানে আসলে প্লাটিলেট কাউন্টের সাথে এটা কোনো সম্পর্ক নাই। সো থ্রম্বোসাইটোপেনিয়া এখানে আমরা পাবো না। সো কারেক্ট অ্যান্সার এখানে থ্রম্বোসাইটোপেনিয়া। বলে আমরা পরের কোশ্চেনে আসি। এখানে একটু লেখাটা ছোট, বাট আমরা একটু রিড করার ট্রাই করি। সো এখানে বলা হচ্ছে একটা 11-year-old একটা গার্ল 2 সপ্তাহ ধরে ম্যালাইজ, ফেসিয়াল পাফিনেস, ডার্ক কালার্ড ইউরিন। ডার্ক কালার ইউরিন মানে মোস্টলি হেমাচুরিয়ার কথাই হয়তো বা চিন্তা করতেছি। ম্যালাইজ আছে, ফেসিয়াল পাফিনেস, ঠিক আছে। পেশেন্টের 3 সপ্তাহ আগে একটা ছোটোর একটা হিস্ট্রি ছিল যেটা অ্যান্টিবায়োটিক্সের পর ভালো হয়ে গেছে। তাহলে একটা 11-year-old একটা বাচ্চা যার 3 সপ্তাহ আগে থ্রোট ছিল, অ্যান্টিবায়োটিক্সে ভালো হয়েছে, এখন তার ম্যালাইজ, ফেসিয়াল পাফিনেস, ডার্ক কালার ইউরিন, তার মধ্যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের দিকে জিনিসটা যাচ্ছে। ঠিক আছে, আমরা আগাতে থাকি। পালস নর্মাল, ব্লাড প্রেশার বেশি, নেফ্রাইটিক সিন্ড্রোমের দিকে যাচ্ছে, পেরি অরবিটাল অ্যান্ড মাইল্ড পেডাল এডেমা, ঠিক আছে, খুবই কমন। সো গ্লোমেরুলোনেফ্রাইটিস ওখানে যাচ্ছে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ইউরিন অ্যানালাইসিস করে দেখলাম হিমোগ্লোবিন কম, প্লাটিলেট নর্মাল, ডব্লিউবিসি নর্মাল, সোডিয়াম নর্মাল, পটাশিয়াম নর্মাল, ইউরিয়া লেভেলটা বেশি, তার মানে রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, ক্রিয়েটিনিন নর্মাল। আচ্ছা ঠিক আছে, খুব বেশি তাহলে ইয়ে নাই। আচ্ছা সরি, ক্রিয়েটিন নর্মাল না, ক্রিয়েটিনিন বেশি অ্যাকচুয়ালি, সরি, ক্রিয়েটিনিন বেশি, তার মানে ডেফিনেটলি রেনাল ইম্পেয়ারমেন্ট আছে। কমপ্লিমেন্ট লেভেল অ্যাকচুয়ালি লো। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস সেখানে কিন্তু আমরা লোয়ার কমপ্লিমেন্ট লেভেল পাই, C3টা কম, এখানে কিন্তু C4 কিন্তু নর্মাল, C3 লেভেল কম। C4টা লো হবে কোথায়? SLE-তে C4 কম হয়, বাট C3তে অনেক কন্ডিশনে লো হইতে পারে, SLE-তেও C3 লো হবে, বাট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস সেখানে স্পেসিফিকভাবে C3 কমপ্লিমেন্টটা কম থাকে। তাহলে আন্ডারলাইন প্যাথোলজি তো আমাদের কাছে খুবই ক্লিয়ার, হিস্ট্রি থেকেই ক্লিয়ার আসলে, বাট আমরা ইনভেস্টিগেশনে ওখান থেকেও অ্যাসেসমেন্ট আমাদের আসলো। সো এটা আসলে ডিফিউজ প্রোলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, কারণ পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে আসলে আমরা ডিফিউজ প্রোলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস আসলে হতে দেখি। বলে আমরা পরের কোশ্চেনে আসি। এখন বলা হচ্ছে 24-year-old একটা পেশেন্ট, ভিজিবল হেমাচুরিয়া আছে, স্মল ভলিউম হিমোপটাইসিস, খুবই সামান্য হিমোপটাইসিস। পেশেন্ট একটু স্মোকার ছিল, বাট আদার কোনো পাস মেডিকেল হিস্ট্রি ওইভাবে নাই। তাহলে একটা পেশেন্টের জাস্ট হেমাচুরিয়া অ্যান্ড হিমোপটাইসিস, তারপরে লাং ইনভলভমেন্ট আছে, রেনাল ইনভলভমেন্ট আছে, কিন্তু আদার কোনো পাস মেডিকেল হিস্ট্রি নেই। সো গিভেন দ্য লাইকলি ডায়াগনোসিস, রেনাল বায়োপসিতে আসলে কী পাবো? সো এখন আগে ডায়াগনোসিস করতে হবে। এখন একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা ভিজিবল হেমাচুরিয়া পাচ্ছি এবং খুবই কম সংখ্যক হিমোপটাইসিস, ভেরি মিনিমাম হিমোপটাইসিস। এখন কোন কোন কন্ডিশনে ঘটনা করতে পারে? একটা কন্ডিশন ছিল আমাদের গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, কিন্তু গ্র্যানুলোম্যাটোসিস, সরি আমার পেন একটু ডিস্টার্ব হচ্ছে। সো একটা কন্ডিশন হচ্ছে আমাদের গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, রাইট? এখন গ্র্যানুলোম্যাটোসিস পলিঅ্যাঞ্জাইটিসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেখানে আমরা হিমোপ্যাথিটা একটু বেশি এক্সপেক্ট করি, সেখানে সাইনোসাইটিস থাকবে, অ্যাটলিস্ট সাইনোসাইটিস তো ডেফিনেটলি থাকবে, কিন্তু এখানে সাইনোসাইটিসটা নাই। সো এটাকে গ্র্যানুলোম্যাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস আমরা বলতে পারছি না। আর কী কী কন্ডিশন এরকম লাং ইনভলভমেন্ট প্লাস রেনাল ইনভলভমেন্ট হয়? একটা কন্ডিশন হচ্ছে আমাদের অ্যান্টি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, যেখানে আমরা দেখি যে আমাদের যে কোলাজেন টাইপ 4 যেটা আছে, টাইপ 4 কোলাজেন, সেইটার এগেনস্টে একটা অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেইটার এগেনস্টে একটা অটো অ্যান্টিবডি প্রডিউস হয়, এবং সেই টাইপ 4 কোলাজেন এটা আমাদের দেখা যাচ্ছে বেসমেন্ট মেমব্রেনগুলোতে থাকে। সো দেখা যাচ্ছে এটা আমাদের যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন সেখানে থাকে, সেই জন্য পেশেন্টের হেমাচুরিয়া হয়। আবার এদিকে আমাদের অ্যালভিওলাস আছে, সেইখানেও ওদেরকে আমরা পাবো। সো এই জন্য পেশেন্টের এইগুলোর এগেনস্ট আমরা আসলে ফাংশন দেখি। সো পেশেন্টের হিমোপ্টাইসিস হবে, হেমাচুরিয়া হবে। কিন্তু এটা আদারওয়াইজ যদি একটু ম্যাসিভ হেমোপ্টাইসিসের কথা বলতো, একটু সাইনোসাইটিসের হিস্ট্রি বলতো, তাহলে বা ভাস্কুলাইটিসের ফিচার থাকতো, তাহলে কিন্তু আমি গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিসই চিন্তা করতাম। কিন্তু এইখানে পেশেন্টের হিস্ট্রিটা আসলে অ্যান্টি-জিবিএম ডিজিজের দিকে বেশি যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্টি-জিবিএম ডিজিজ যেটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, সেখানে আমরা যদি রেনাল বায়োপসি করি, সেখানে আমরা আসলে ইমিউনোগ্লোবিন জি ডিপোজিট পাবো। এই যে আমাদের টাইপ 4 যে কোলাজেন, তার এগেনস্টে যেই অটো অ্যান্টিবডি প্রডিউস হয়, এটা আসলে ইমিউনোগ্লোবিন জি টাইপ। সো ওইটা ডিপোজিশন আমি পাবো। সো কারেক্ট অ্যান্সার এখানে এটা হবে। এপিথেলিয়াল ক্রিসেন্ট পাইতাম যদি এটা আরপিজিএন হইতো। আরপিজিএনটা কোথায় হবে? গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, বাট এটা তো গ্র্যানুলোম্যাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস না, সো এটা কারেক্ট অ্যান্সার না।
ইমিউনোগ্লোবিন এ কমপ্লেক্স পাইতাম যদি ইমিউনোগ্লোবিন এ নেফ্রোপ্যাথি হতো, সেটাও এখানে নাই। আর স্পাইক অ্যান্ড ডোম অ্যাপিয়ারেন্স এগুলো এখানে আসবে না, আমাদের এখানে সিনারিও এটা না, আমাদের সিনারিও হচ্ছে ইমিউনোগ্লোবিন জি ডিপোজিট। সো এটাই কারেক্ট আছে এখানে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। একটা 22-year-old একজন ম্যান হেমাচুরিয়া অ্যান্ড লো ইন পেইন নিয়ে আসছে। অবজারভেশনে হার্ট রেট 95, ব্লাড প্রেশারটা অনেক বেশি, রেসপিরেটরি রেট 16, টেম্পারেচার একটু বেশি, স্যাচুরেশন ভালো আছে। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে দেখলাম রাইট কিডনিতে 6টা সিস্ট, লেফট কিডনিতে 7টা সিস্ট। ডেফিনেটলি দিস ইজ এ কেস অফ অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা আমাদের অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এতগুলো সিস্ট দুই সাইডেই আছে, বয়স কম, 100, ব্লাড প্রেশার বেশি, হেমাচুরি আছে, লোইন পেন আছে, ডেফিনেটলি অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এখন আমি পাচ্ছি কোনো উইদাউট নট ব্লাড ফ্লো, ঠিক আছে। এখন বলছে কমন কার্ডিয়াক অ্যাবনর্মালিটি অ্যাসোসিয়েটেড উইথ দিস কন্ডিশন। এখন অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেখানে আমরা নর্মালি ভালভুলার প্রোল্যাপস, তারপরে রিগার্জিট্যান্ট মারমার, অ্যারোটিক রুট ডায়ালেটেশন, এইগুলো আমরা পাই। তাহলে এখানে আমরা অপশন দেখি, স্টেনোসিস না, রিগার্জিটেশন হবে, হাইপারট্রফি না, মাইট্রাল ভালভ প্রোলাপস হবে। মাইট্রাল ভালভ প্রোলাপস অপশন দেওয়া, রিগার্জিটেশন দেওয়া, ট্রাইকাসপিড রিগার্জিটেশন দেওয়া, তিনটাই হইতে পারে, বাট এখানে কোনটা সবচেয়ে বেশি হবে? মোস্ট কমন হচ্ছে এখানে আমাদের মাইট্রাল ভালভ প্রোলাপস, দেন ট্রাইকাসপিড রিগার্জিটেশন কিছু জায়গায় পাইতে পারি, মাইট্রাল ভালভ রিগার্জিটেশনও কিছু জায়গায় হইতে পারে, বাট দ্য কমনেস্ট থিং হচ্ছে মাইট্রাল ভালভ প্রোলাপস। তো আমি আসলে এখানে একটা সিস্টোলিক মারমার পাই, অ্যাকচুয়ালি অ্যাপেক্সের এখানে একটা সিস্টোলিক মারমার পাওয়া যায়। সো দিস ইজ মাইট্রাল ভালভ প্রোলাপস। তাহলে দ্য কমন এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ প্রোলাপস। ওয়েল, এই ছিল আমাদের এই সেশনের কোশ্চেন সলভ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।